ঘরের ভেতর হ্যারিকেনের আলো জ্বলছে, কিন্তু সেই আলোর তেজ এতটাই কম যে এক পলক দেখলে মনে হবে লম্ফ জ্বলছে। এরকম অন্ধকার কেন? তারানাথ সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখতে লাগলেন। সত্যি আলো আঁধারির মাঝে ওর বর্তমান অবস্থা বুঝতে একটু কষ্ট হচ্ছিল। তা সত্ত্বেও অন্ধকারে চোখ স্থির রেখে হ্যারিকেনটা সামনে ঝুলিয়ে এক পা করে তিনি এগোচ্ছিলেন সামনে। হঠাৎই পিছনে কোনো অবয়বের উপস্থিতি টের পেলেন। চকিতে ঘুরলেন পিছনে। না, কেউ নেই, হয়তো মনের ভুল। এমন সময় আকস্মিক পিছন থেকে একটা জান্তব শব্দ কানে এলো। আবার দ্রুত পিছনে ফিরে তাকালেন তারানাথ। হ্যারিকেনটা শূন্যে ঝোলালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। ওর ঠিক সোজাসুজি একটা কাঠের পুরাতন আলমারি রয়েছে। সম্ভবত সেটার ভেতর থেকেই আসছে শব্দটা। ধীর পায়ে তারানাথ সেই দিকে এগোতে লাগলেন। তারপর চকিতে আলমারির একটা পাল্লা খুললেন। না, ফাঁকা আলমারি। তাহলে শব্দটা কোথা থেকে আসছে? হোক না হোক, এই ঘরে কেউ তো আছে। এমন সময় হ্যারিকেনটা একটু উঁচুতে তুলতেই আলমারির উপরে দৃষ্টি গেল ওর। আর সেখানে যা দেখলেন তাতে তারানাথের মতো মানুষের বুকের ভেতরটা শুকিয়ে যাওয়ার উপক্রম। আলমারির ঠিক ওপরে অন্ধকারের মাঝে এক জোড়া চোখ জ্বলছে, গনগনে ভাটির মতো এক জোড়া লাল চোখ। আর সেদিকে দৃষ্টি নিবদ্ধ হতেই আচমকা তারানাথের হাতে ধরা হ্যারিকেনটার আলোটা ক্ষীণ হয়ে এলো। লাল চোখ জোড়া এবার একটু একটু করে এগিয়ে আসছে তারানাথের দিকেই। আলমারির ওপর থেকে খানিকটা টিকটিকির মতো বেয়ে সেই চোখ জোড়া সহ কালো অবয়ব নিচের দিকে নামতে লাগলো। অতঃপর হ্যারিকেনের আলোয় প্রকাশ পেল একটি সম্পূর্ণ চেহারা, একটি ভয়ঙ্কর কুৎসিত হাড় হিম করা চেহারা। এরপর সেই মূর্তি সরীসৃপের মতোই বুকে হেঁটে একটু একটু করে এগোতে লাগলো তারানাথের দিকে। দম বন্ধ হয়ে এলো ওর। বিশাল কালচে বর্ণের নখযুক্ত সেই সাদা ফ্যাকাশে লিকলিকে আঙুল ধীরে ধীরে পৌঁছে গেল তারানাথের গলার কাছে। আর হঠাৎই আকাশ চিড়ে বিদ্যুতের ঝলক সহ বজ্রপাতের কান ফাটা শব্দ ঘরে প্রবেশ করতেই ঘুমটা ভেঙে যায় তারানাথের। চকিতে সোজা হয়ে বিছানার উপর উঠে বসলেন তিনি। আজ হঠাৎ করে এমন সময় এমন স্বপ্ন দেখার কোনো তাৎপর্যই খুঁজে পেলেন না তিনি। এদিকে বাইরেটা একটু একটু করে ঘন কালো মেঘে ঢেকেছে। সেদিকে চেয়ে খাটিয়া থেকে নামলেন তারানাথ। তারপর জানালাটা বন্ধ করে দিলেন। বাবা, তুমি উঠেছ? শরীর এখন ঠিক আছে? চারি জিজ্ঞাসা করলে মৃদু কেশী ইশারায় তারানাথ জানালেন যে তিনি এখন ঠিক আছেন। আসলে সকাল থেকেই শরীরটা ভালো লাগছিল না ওর, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলেন। কিন্তু ঘুমের মাঝে যা দেখলেন, যাই হোক, মনকে ঝাড়া দিয়ে তিনি পুনরায় চারিকে জিজ্ঞাসা করলেন, চারিমা, আমার বিশেষ শ্রোতারা আজ এসেছে? বিশেষ শ্রোতা মানে? ও, কিশোরী আর বিভূতি কাকাবাবুদের কথা বলছো তো? বৈঠকখানায় আস্তে আস্তে তারানাথ ঘাড় নাড়লেন। তবে আবার কি, আজ তো রবিবার, তার ওপর বৃষ্টি বাদলের ঠান্ডা আমেজ। তা কোথায় তেনারা? বিকেল হতে চলল, এতক্ষণে তো চলে আসার কথা। চারি কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে একটু চমকে উঠল সে। দ্রুত পায়ে এগিয়ে দরজা খুলতেই দেখল ছাতা মাথায় এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিশোরী। ও মা, আসুন না। কিশোরী ছাতা বন্ধ করে ঘরে ঢুকল। আপন মনেই বলল, ওহ, এত মেঘ করে এসেছে, বিকেল এখনো সেভাবে হলোই না, আর দেখে মনে হচ্ছে একেবারে সন্ধে নেমে গেছে। কিশোরীর পিছন এক ঝলক দেখে তারানাথ জিজ্ঞাসা করলেন, তা তোমার বন্ধুটি কোথায়?
বিভূতি আসবে না আজকে? তেলে ভাজার পুঁটলিটা চারির হাতে দিয়ে দ্রুত উত্তর সাজালো কিশোরী। হ্যাঁ, ও না 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 না, আগের দিন এখানে আসা নিয়ে কথা হচ্ছিল তো, আসবে বললো যে। তারানাথ কিছু একটা বলতেই যাচ্ছিলেন, এমন সময় দরজায় আরো একটা টোকা পড়ল। আমার ব্যাপারে কথা হচ্ছে বুঝি? ধীর পায়ে ঘরে ঢুকলাম আমি অর্থাৎ বিভূতি। কিশোরী এক গাল হেসে বলল, আরে বিভূতি যে, এসো এসো, ঠাকুরমশাই তোমার কথা জিজ্ঞাসা করছিলেন। তুমি তো ওনার সব থেকে ভালো আর মনোযোগী ছাত্র কিনা? বুঝলাম কিশোরী কেন কথাটা বলল। আসলে ঠাকুরমশাইয়ের গল্পগুলোকে কিশোরীও যখন গল্প বলে ঠাট্টা করে, তখন মাঝে মধ্যে ঠাকুরমশাইয়ের সামনেও আমি ওকে সংশোধন করে বলি এগুলো গল্প নয়, এক একটি বাস্তব ঘটনা। এতে ঠাকুরমশাইও খুশি হন। তাই আজ কিশোরী একটু খোঁচা দিল আমায়, তবে তারানাথের কথাটা বেশ মনে ধরল। হতেই পারে। বিভূতি যদি আমার ভালো ছাত্র হয়, তাতে তোমার হিংসা কিসের শুনি বাপু? আমরা সকলেই এসে উঠলাম। এদিকে কিশোরী আমার হাতে তেলে ভাজার পুঁটলিটা দেখে বলল, আরে আজ দুটো তেলে ভাজার পুঁটলি, পাসিং শোটাও তবে। ওটাও এনেছি। ঠাকুরমশাই আজ দুটো পাসিং শো হাতে পাবেন। খাটিয়ায় গুছিয়ে বসলেন তারানাথ। আমি আর কিশোরী নিচে মাদুর পেতে বসলাম। আমার তেলে ভাজার পুঁটলি ইতিমধ্যেই চারির হাতে চালান করেছি। মুড়ি আর গরম তেলে ভাজার সাথে সন্ধেটা জমে যাবে এমনটাই ভাবছি, হঠাৎই তারানাথের গুরু গম্ভীর কণ্ঠস্বর কানে এলো। ভালো ছাত্র। আজ একটা দুঃস্বপ্ন দেখার পর সকাল থেকেই একটা ঘটনার কথা খুব মনে পড়ছিল। আর তোমরাও আজ সেই ভালো ছাত্র এই কথাটা বলে সেই স্মৃতিটা আরো জীবন্ত করে দিলে। আজও সেই ঘটনার কথা মনে পড়লে রোম খুব দাঁড়িয়ে যায়। আমি এবং কিশোরী দুজনেই সমস্যারে জিজ্ঞাসা করলাম, কি ঘটনা ঠাকুরমশাই? কিছু একটা ভাবতে ভাবতে তারানাথ বললেন, আজ যে ঘটনার কথা তোমাদের বলবো তা একদম অন্যরকম একটা ঘটনা। তন্ত্র মন্ত্র, সাপ সাপান্তর সব কিছু নিয়েই তো কাজ করেছি আমি, কিন্তু প্রথমবার একটু অন্যরকম ঘটনার মুখোমুখি হই আমি। আর সে ঘটনা মনে প্রথিত থেকে যায় সারা জীবনের জন্য। আমরা কৌতুক নয়নে চেয়ে থাকলাম তারানাথের দিকে। হালকা গলা খাঁকরি দিয়ে তিনি বলতে শুরু করলেন, আমার সাধনার কাজে বহু জায়গায় ঘুরতে হয়েছে আমায়। মাইলের পর মাইল বহু গ্রাম ঘুরেছি। সেখানে থাকা নানান সমস্যার সমাধানও করেছি। তার মধ্যে কিছু ঘটনা এমন যার কারণে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত যেতে হয়েছিল আমাকে। কিন্তু এই ঘটনা বাকি সব কিছুর থেকে একদম আলাদা। যেখানে ভয় আর আতঙ্ক মিশে রয়েছে ঠিকই, তবে ঘটনার পরতে পরতে ছিল রহস্য, যার সমাধান করা আমার পক্ষে বিশেষ সহজ ছিল না। অবজ্ঞা আর যন্ত্রণা যখন প্রতিহিংসায় পরিণত হয়, তখন তা কতটা ভয়াবহ হতে পারে সে সম্পর্কে হয়তো তোমাদের কোনো ধারণাই নেই। কিন্তু আমি দেখেছিলাম সেই ভয়াবহতা আর নৃশংসতা। যাই হোক, সাধনের কাজে এমনই ঘুরতে ঘুরতে একদিন একটি গ্রামে এসে উপস্থিত হলাম। ঢোকার মুখেই একটি চায়ের দোকান ছিল, যার সামনে একটি বেঞ্চি পাতা। আমি বেশ ক্লান্ত ছিলাম, তাই আর সময় নষ্ট না করে ওই বেঞ্চিটায় গিয়ে বসলাম। আশেপাশের প্রকৃতি বেশ মনোরম লাগছিল। নীল আকাশ, দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, ঝলমলে আবহাওয়া, সত্যি খুব সুন্দর জায়গা। আমাকে বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখে চায়ের দোকানের মালিক সতর্ক কণ্ঠে জিজ্ঞাসা করল, সাধু বাবা, কোথায় যাবেন? আমি একটু অন্যমনস্ক ছিলাম। লোকটার কথায় বাস্তবে ফিরে জিজ্ঞেস করলাম, এ গ্রামের নাম কি? কৃষ্ণপুর চক। আমি উদাস চোখে সামনে তাকিয়ে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। লোকটা জিজ্ঞেস করল, আপনি
ঠিক আছেন তো সাধু বাবা? বুঝলাম, আমার বেশভূষা দেখে লোকটা এই নামে ডাকছে আমায়। আমি মৃদু হেসে জবাব দিলাম, ঠিক আছি। এই গ্রামের পরিবেশ বেশ মনোরম। দিগন্ত বিস্তৃত চোখ জোড়ানো সবুজ ধানক্ষেত, পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী, নীল খোলা আকাশ, সত্যিই সবকিছু অপূর্ব। গ্রামটাকে এক নজরে দেখলে সুন্দর মনে হবে সাধু বাবা, কিন্তু এই গ্রামের রাতটাই যে ভয়ঙ্কর। এখানে এমন সময় অপর এক ব্যক্তি সেই লোকটিকে চুপ করাতে মৃদু ধমক দিয়ে উঠল। রতনদা, উনি প্রথমবার আমাদের গাঁয়ে প্রবেশ করেছেন। কেন ওনাকে এত ঘাবড়ে দেওয়ার মতো কথা বলছো? তা সাধু বাবা, আপনি গাঁয়ে নতুন মনে হচ্ছে। কার বাড়িতে এসেছেন? আমি সাবলীলভাবেই বললাম, আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা। শুনলাম গ্রামের পশ্চিম প্রান্তে একটি শ্মশান আছে, সেখানেই যাওয়ার কথা ভাবছি। আসলে আমি সাধক মানুষ, সাধনার জন্য একটু নিরিবিলি জায়গার প্রয়োজন, তাই শ্মশানে কটা দিন থাকার কথা ভাবছি। তারপর সময় মতো আবার অন্যত্র পাড়ি দেব। তাছাড়া কে জানে, যদি কোনো অভিজ্ঞ নিষ্ঠাবান সাধু সন্ন্যাসীর দেখা মিলে যায় তবে তো কপাল খুলে যাবে। লোকগুলি আমার কথা শুনে বলল, কিন্তু সাধু বাবা, এখন তো প্রায় সন্ধে হতে চলল। সন্ধ্যের পর বিশেষত রাতে এই গ্রামে কারোর বেরোনোর নিয়ম নেই। খুব জরুরি কোনো কাজ না থাকলে সবাই ঘরেই থাকে। চায়ের দোকানের মালিকটির কথাগুলো আমার প্রথম থেকেই কেন জানি না বড্ড ধোঁয়াটে লাগছিল। শেষের কথাগুলো শুনে বুঝলাম কিছু একটা তো রহস্য এই গ্রামে নিশ্চয়ই আছে। তবুও আমি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে বললাম, রাতে না বেরোনোর কারণ কি? চোর ডাকাত? ও বুঝলাম। তবে আমার রসিকতা সত্ত্বেও চায়ের দোকানের মালিক রতনের সারা মুখমণ্ডলে খেলে গেল এক অবর্ণনীয় আতঙ্ক। সাধু বাবা, একটা কথা বলবো আপনাকে। দয়া করে আপনি আজ আর যাবেন না ওই শ্মশানের ওই দিকটায়। আপনি বরং আজকের রাতটা গ্রামের অতিথিশালায় থেকে যান। রাতে গ্রামের এদিক ওদিক না ঘোরাটাই ভালো, নতুবা। কিছুটা কৌতুক নয়নে আমি জিজ্ঞেস করলাম, নতুবা? নতুবা ভয়ঙ্কর পরিণতি ঘটে। প্রতি পূর্ণিমার রাতে সে আসে। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কে? সে লোকটি পুনরায় কিছু বলতে গেলে রতন তাকে চুপ করিয়ে বলে, আপনি এ গায়ে সাধনার জন্য এসেছেন, তাই বেশি কিছু বলে আপনাকে আর বিভ্রান্ত করব না। তবে একটা কথা বলতে চাই। ধরে নিন সতর্কবার্তা। সন্ধ্যার মধ্যেই সমস্ত কাজ সেরে কোনো আশ্রয়স্থলে চলে যান। গ্রামের রাস্তায় থাকবেন না, বিশেষত রাতে, না হলে কিন্তু প্রাণে। ইতিমধ্যেই অন্য দিক থেকে আরও কয়েকজন লোক এলো। সম্ভবত চাষবাস করে তারা। যাওয়ার পথেই চায়ের দোকানের মালিক রতনকে হাঁক দিল, কি রতন, সব ঠিক আছে? একদম। এইবার ঝাঁপিটা বন্ধ করব। রতনের কথায় তারা নিচু স্বরে চেঁচিয়ে উঠল, দেরি করো না। পুরোহিত মশাই কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন সন্ধ্যার পর অপ্রয়োজনে কেউ যাতে পথঘাটে না থাকে। আজ আবার পূর্ণিমা, আজ তো একদমই সন্ধ্যার পর বাইরে থাকা ঠিক হবে না। লোকগুলোর কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে তাদের কথায় এইটুকু অনুধাবন করতে পারলাম যে কিছু একটা রহস্য তো নির্ঘাত প্রথিত আছে এই গ্রামের বুকে, আর সেই রহস্যের ভয়াবহতার আঁচ গ্রামের সকলের মনের মাঝেই বিদ্যমান। রতন বলল, চলুন সাধু বাবা, গ্রামের স্কুল বাড়ির সামনে একটা বিশ্রাম ঘর আছে। যদি পথ চলতি পথিক, সন্ন্যাসী বা আপনার মতো কোনো সাধক এই গ্রামে আসে, তবে তাদের ওখানেই রাতে থাকার ব্যবস্থা করা হয়। টিউবওয়েল আছে, জলের কোনো অসুবিধা হবে না।
সন্ধ্যার আগে দিয়েই না হয় আমি আপনার রাতের খাবারটা দিয়ে যাব, কিন্তু আজকে আর শ্মশান যাওয়ার দরকার নেই। পূর্ণিমা রাতের খোলা আকাশের নিচে আজ না থাকাটাই শ্রেয়। তোমাকে আমি তুমি করেই বলছি, বয়সে আমার থেকে তুমি অনেকটাই ছোট হবে। এরপর একটু আশ্চর্য গলায় জিজ্ঞেস করলাম, আচ্ছা কি ব্যাপার বলো তো? তোমাদের কথাবার্তায় মনে হচ্ছে এই গায়ে গম্ভীর কিছু ব্যাপার রয়েছে, তাই কি? সন্ধ্যা হওয়ার আগেই চলুন, আপনাকে পৌঁছে দিই। আগে দোকানের ঝাঁপিটা বন্ধ করি। নানা রকম কথা বলতে বলতে আমাকে বিশ্রাম ঘর পর্যন্ত পৌঁছে দিল রতন, কিন্তু এত কথার মাঝে আসল কথাই বলল না, যা জিজ্ঞেস করেছিলাম, যে কেন লোকজনের রাতে এ গ্রামে বেরোনো নিষেধ। মাঝারি মাপের মাটির বিশ্রাম ঘর, ওপরে খড়ের ছাউনি, জানালা আছে বটে, তবে ছোট ছোট দুটি। গ্রামের পুরোহিতের থেকে চাবি নিয়ে এসে দরজায় আঁটা তালাটা খুলল রতন। আসুন সাধু বাবা, এই যে আজকের রাতটা একটু কষ্ট করে থাকুন না হয়, আগামীকাল শ্মশানের দিকে চলে যাবেন। তবে হ্যাঁ, আমি বলবো আপনি সাধক মানুষ, সাধনার জন্য আপনার রাত বিরতেও জাগতে হতে পারে, কাজেই এই গায়ে থাকা আপনার জন্য নিরাপদ নয়। কারণ দিনের আলোয় এই গ্রাম যতটা সুন্দর আর ঝলমলে হয়ে ওঠে, রাতের আধারে ততটাই রক্তাক্ত। তাই এত হেঁয়ালি না করে আমাকে বলো সমস্যাটা কি? একটু দ্বিধান্বিত হয়ে রতন বলল, আসলে ঘটনাটা। এমন সময় বাইরে থেকে দুটো উদ্বিগ্ন পুরুষ কণ্ঠস্বর পেলাম। রতন, রতন ভেতরে নাকি? হ্যাঁ। কথাটা মুখের ভেতর গিলে চকিতে বাইরে বেরিয়ে এলো রতন। আমিও তার পিছু পিছু বাইরে বেরিয়ে এলাম। লোক দুটো বেশ উদ্বিগ্ন, ব্যস্ত গলায় বলল, এই মন্দিরের পুরোহিত মশাই বললেন তুমি এখানে। যাই হোক, তোমার মায়ের শরীরটা আবারও খারাপ করেছে, তুমি চলো তাড়াতাড়ি। রতন আতঙ্কিত হয়ে এক প্রকার হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল বিশ্রাম ঘর থেকে। সাধু বাবা, আমি একটু আসছি। মায়ের শরীরটা হঠাৎ কেন খারাপ করলো আমাকে একবার দেখতে যেতে হবে। আপনার রাতের আহারাদি। আমি হাত নাড়ালাম। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমার কাছে ফলমূল আছে, আজ রাতটা ওই দিয়েই চালিয়ে দিতে পারবো। তুমি যাও, তোমার মাকে দেখো গিয়ে, কাল জানিও তিনি কেমন আছেন। বেশ। এই বলেই রতন বাকিদের সাথে বেরিয়ে গেলে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলেই আসছিলাম, হঠাৎই রতন পুনরায় ফিরে এলো আমার কাছে। আপনাকে একটা কথা বলবো সাধু বাবা। বলো। সামান্য কাঁপা দৃষ্টিতে রতন আমার দিকে তাকালো। রাতে এই বিশ্রাম ঘরের দরজাটা বন্ধ করে শোবেন, আর যদি বাইরে থেকে কোনো সাড়া শব্দ পান তাহলে ভুলেও দরজা খুলবেন না। চাপা অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বরে কথাটা বলে আমাকে বিদায় জানিয়ে ওখান থেকে যেতে লাগলো রতন। আমি আনমনে জিজ্ঞেস করে বসলাম, রাতে কি এমন বাইরে থাকে যে বেরোনো নিষেধ? সমূহ বিপদ। রতন আর কিচ্ছুটি বলল না, কেবল এই দুটি শব্দ ব্যতীত। ও চলে গেলেও কিছুক্ষণ সেখানে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। পরিষ্কারভাবে কিছু বুঝতে পারলাম না ঠিকই, তবে একটা দুর্ঘটনার আভাস পেলাম। কোনো এক অনর্থ যে এ গায়ে ঘটতে চলেছে কিংবা ঘটছে তার আভাস আমি পেলাম, এবং আমার এই আভাস যে মন গড়া নয় তার কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কত রাত হবে জানি না, ফলাহার শেষ করে একটু ধ্যানে বসেছিলাম। আলোকময় শুক্লপক্ষের রাত, পূর্ণিমার রাত, চারিদিক নিঝুম অথচ আলোকময়। চারপাশ থেকে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক, আর দূর দূরান্ত থেকে ভেসে আসছে শেয়ালের চিৎকার। হঠাৎই নূপুরের জোরালো ধ্বনি আমার কানে এলো। প্রথমবার আমি বুঝতে পারলাম না
ধ্যান শেষে সবে চোখ খুলেছি, শব্দটা পুনরায় কানে এলো। এদিকে হালকা তন্দ্রাচ্ছন্নতা নেমেছে আমার চোখে, কিন্তু তৃতীয়বার সেই ধ্বনি কানে আসতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বুঝলাম যে কোনো স্বাভাবিক নূপুর ধ্বনি নয়। তাছাড়া এত রাতে কেই বা নূপুর পরে এদিক ওদিক করবে, কিছু একটা তো ব্যাপার আছে। আমি আসন থেকে উঠে বিশ্রাম ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। রতনের কথা মতো ভেতর থেকে দরজাটা বন্ধ করেই রেখেছিলাম আমি, তবে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। ধ্বনির সাথে সাথে একটা সুরেলা নারী কণ্ঠ কানে আসছিল আমার। এত রাতে কে বাইরে বেরিয়েছে? দরজাটা খুললাম, আর খোলা মাত্রই হিম শীতল এক রাশ ঠান্ডা বাতাস ঘিরে ধরল আমাকে। আমার কেন জানি না মনে হলো ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে আজ এই গ্রামের বুকে। পাশেই স্কুল বাড়ি, আর সামান্য তফাতেই একটা মেঠো রাস্তা আছে যা বড় রাস্তার সাথে জুড়ে যায়। ওদিকটা যদিও একটু জলা জঙ্গল, বুঝলাম ওই কণ্ঠস্বর সে পথ ধরেই এদিকে ভেসে আসছিল একটু একটু করে। তীব্র থেকে তীব্রতর হতে হতে তখনও জানতাম না ঠিক সেই মুহূর্তেই এই গ্রামের বুকেই আরও একটি জায়গা মরণ চর হয়ে উঠেছিল কোনো এক অজ্ঞাত বিভীষিকার তাণ্ডব লীলার কারণে। গভীর রাত, সবাই ঘুমে আচ্ছন্ন। কলতলায় জল ভরছিলেন সুমিতবাবু। টিউবওয়েলে চাপ দিয়ে এক বালতি জল ভরাটা ওনার পক্ষে কোনো বড় কাজ নয়, তাও এই সামান্য কাজটুকুও আজকাল উনি করতে পারেন না। এদিকে গরমকাল, আরাম করে শুতে মন চাইলেও তা হয়ে ওঠে না। সেই ঘামে বজবজে হয়ে ওঠে ওনার শরীর, তাই একদিন ধরে রাত করে উঠে একটু স্নান করে নেন তিনি। এতে শরীরটাও ঠান্ডা হয় আর রাতের ঘুমটাও ভালো আসে। বড় লোহার বালতিটার এক বালতি জল মাথায় ঢেলে গঙ্গা নাম জপলেন সুমিতবাবু। তারপর গামছা দিয়ে ভালোভাবে গাটা মুছে গায়ে জড়িয়ে পরনের ভেজা লুঙ্গিটা খুলে বালতিতে রেখে দিলেন। মনে মনে ভাবছিলেন, যাক, ঠান্ডা জলে স্নান সেরে এই আলাদাই শান্তি। টিউবওয়েলের এই এক সুবিধা, গরমের দিনে ঠান্ডা জল মেলে আর শীতকালে গরম জল। মৃদু স্বরে আপন মনে গান গাইতে গাইতে উঠোন পেরোতেই যাচ্ছিলেন, আচমকা নূপুরের ধ্বনি কানে আসতেই থমকে গেলেন তিনি। কয়েক মুহূর্ত উঠোনের মাঝেই দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলেন সেই ধ্বনি। একটা অদ্ভুত মাদকতা আছে সেই ধ্বনিতে। ইতিমধ্যেই একটা সুরেলা নারী কণ্ঠ কানে আসতে লাগলো ওনার। যার পর নাই কৌতুক মন নিয়ে উঠোনের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। সেই সুর তাকে বিহলিত করে তুলেছিল একটু একটু করে। বাইরে বেরিয়ে সুমিতবাবু অনুমান করলেন শব্দটা সামনের বাঁশ বাগান থেকে আসছে। এক পা এগোতেই যাবেন, সামনের আলোকিত রাস্তা দেখে আকস্মিক খেয়াল পড়ল যে আজ পূর্ণিমা। আজকের দিনে রাতে বাড়ির বাইরে বেরোনো কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে উনি বেরোলেন কেন? কি কারণে? কি উদ্দেশ্যে? ব্যাপারটা মাথায় আসতেই ভেতরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিলেন সুমিতবাবু। আচমকাই সামনের গোয়াল ঘর থেকে গরু ছাগলের ডাক কানে আসতে লাগলো মুহুর্মুহু। কিঞ্চিত হতভম্ব হয়ে সুমিতবাবু সেদিকে নজর স্থির রাখতেই গোয়াল ঘরের খড়ের চালটা থেকে একটা শব্দ ভেসে এলো, পায়ে হেঁটে চলার শব্দ। সুমিতবাবু গোয়াল ঘরের চালে চোখ রাখতেই বুকের ভেতরটা ওনার হিম হয়ে গেল। একটা নারী মূর্তি লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছিল চালের ওপর দিয়ে। এই দৃশ্যে রীতিমতো আঁতকে উঠল সুমিতবাবু। কি করবে না করবে কিচ্ছু মাথায় আসছিল না ওনার। সেই নারী মূর্তির পরিধেয় হালকা সবুজ বস্ত্রে জায়গায় জায়গায় রক্তের ছোপ। বিভৎস মুখটার দুপাশে জলমান লাল গর্ত, কুচকুচে কালো ঠোঁটের চারিদিকে লেগে রক্ত। বহুদিনের পচা গলা শরীরটায় রীতিমতো পোকা ধরতে শুরু করেছে। জট ধরা কুণ্ডলি পাকানো চুলগুলো
বাতাসের তীব্র গতিতে উড়ছে এদিক ওদিক। হঠাৎ মূর্তির মতো দণ্ডায়মান সুমিতবাবুর দিকে ঘুরল সেই এক জোড়া লালচে জ্বলন্ত গর্ত। তারপর ওই নারী মূর্তির শরীরটাও সোজা ঘুরল সুমিতবাবুর দিকে। ভয়ে গলা শুকিয়ে যায় ওনার। তা সত্ত্বেও চোখের দৃষ্টি সরাতে পারলেন না তিনি। সেই নারী মূর্তি প্রচণ্ড আক্রোশ নিয়ে স্থিরভাবে চেয়েছিল সুমিতবাবুর দিকে। তার হাতে ধরা একটা কাঁচা মাংসপিণ্ড, যার থেকে টপ টপ করে পড়ছিল রক্তবিন্দু। সেই মাংসের টুকরোটাকে ছুঁড়ে ফেলে নারী মূর্তিটি গোয়াল ঘরের দেয়াল বেয়ে টিকটিকির মতো ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো। কয়েকটা ঢোক গিললেন সুমিতবাবু, অথচ কোনোভাবেই সেই ভয়ঙ্কর নারী মূর্তি থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিতে পারলেন না। এ পোশাক তো তার বড্ড চেনা লাগছে। এতটাই আতঙ্কে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি যে মনে করতে পারছিলেন না কিছুই। এমনকি সেখান থেকে নড়ার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। কেবল বিস্ফারিত দৃষ্টিতে দেখছিলেন সেই বিভীষিকার আগমন। কয়েক মুহূর্তের ব্যবধান, সেই ভয়ঙ্কর নারী মূর্তি নিমেষে সুমিতবাবুর সামনে এসে উপস্থিত হলো। তার দু হাতের কালচে কদাকার সরু লম্বা লম্বা তর্জনী যুগল আচম্বিতে গেঁথে দিল সুমিতবাবুর দুটি চোখের মাঝে। তীব্র ব্যথার যন্ত্রণায় গলা ফাটিয়ে চিৎকার করতে গেলেন তিনি, কিন্তু পারলেন না। গলাটা যেন কোনো অদৃশ্য হাত চেপে ধরে রেখেছিল। ধীরে ধীরে ওনার গলায় ও হাতের গভীরে ছাপ পড়তে শুরু করে। সেই সাথে ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসে ওনার সারা শরীর। সেই বিভীষিকা এক দৃষ্টে দেখছিল মৃত্যুকালীন সুমিতবাবুকে। ওনার দুঃসহনীয় ছটফট দেখে সেই নারী মূর্তির ঠোঁটের কোণে খেলে উঠল একটা ভয়ঙ্কর ক্ষীণ হাসি। সেই সাথে চারপাশ জুড়ে খেলছিল বিকট পৈশাচিক আর্তনাদ। পূর্ণিমার গোলাকার চাঁদটার দিকে চেয়েছিলাম। আচমকা নিজের নামটা কানে আসতেই চমকে উঠলাম। কেউ কি ডাকছে আমাকে? আবারও চাঁদটার দিকে তাকালাম। বেশ লাল হয়ে উঠেছে, যেন রক্ত ঝরছে তার থেকে। আবারও একটি নারীর কণ্ঠস্বরে নিজের নাম শুনতে পেলাম। বেশ আশ্চর্য লাগলো বিষয়টা। লালচে চাঁদটার থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালাম। স্কুল বাড়ি পেরিয়ে কতটা পথ হেঁটেছি জানা নেই। হঠাৎই একটা বিকট পৈশাচিক আর্তনাদ কানে আসতেই থমকে গেল আমার পা। সেই প্রথম থেকে, অর্থাৎ যখন থেকে এই গ্রামে পা রেখেছি, তখন থেকেই একটা অশুভ সংকেতের আভাস পাচ্ছিলাম আমি এখানে। বিকালের দিকের আকাশটা এতটাই অসম্ভব রক্তিম হয়েছিল, মনে হচ্ছিল যেন কারোর বুক চিরে রক্ত মাখিয়ে দেওয়া হয়েছিল সেখানে। আমি দ্রুত পায়ে সেই আর্তনাদের পিছু নিলাম। এগোতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে। কতক্ষণ এভাবে হেঁটেছি জানা নেই। হঠাৎই একটা গোয়াল ঘরের সামনে এসে থমকে দাঁড়ালাম। উল্টো দিকে বাঁশঝাড়, সেখান থেকে ভেসে আসছে শেয়ালের তীক্ষ্ণ ডাক। চোখ বন্ধ করতেই এখানে অশুভ শক্তির আভাস অনুভব করলাম। আর খুলতেই দেখি আমার ঠিক সামনে, এই কয়েক হাত দূরে পড়ে রয়েছে একটি রক্তাক্ত দেহ। চোখ দুটো উপরে পাশে পড়ে রয়েছে। তার নেত্রস্থান থেকে বেরিয়ে আসছে রক্তের স্রোত। ফ্যাকাশে আঁচড়ের দাগে গোটা মুখটা হাঁ হয়ে রয়েছে। গলার কাছে গভীর ক্ষতযুক্ত কালশিটে, এমনকি দুহাত এমনভাবে মোচড়ানো যে পরিষ্কার বোঝাই যাচ্ছে তা ভেঙে গেছে। এমনকি হাতের সব কটা নখ উপড়ানো। এক বিভৎস নারকীয় দৃশ্য দেখে আমার রোমকূপ রীতিমতো সজাগ হওয়ার উপক্রম। স্থির দৃষ্টিতে আমি সেদিকে তাকিয়ে তো ছিলাম, তবে নিজের অস্তিত্বেই যেন ছিলাম না।
বুকের ভেতরের হৃদস্পন্দন লাগাম ছাড়া, জিভ ঠোঁট শুকিয়ে আসছে। এমন সময় পিছনে কারোর উপস্থিতি অনুভব করলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল সেই ভয়ঙ্কর সত্তা মোটের ওপর মাটিতে পা রেখে নেই। শূন্যে ভাসমান অবস্থাতেই আমার দিকে এগিয়ে আসছিল একটু একটু করে। চকিতে পিছনে ঘুরতেই আমার গায়ের ঝাঁপিয়ে পড়ল মধ্যবয়স্ক একটি লোক। বহুদিনের না কাটা এলোমেলো চুল, এক মুখ দাড়িতেও জট ধরেছে, চোখ দুটো ঘোলাটে, পরনে শতছিন্ন ময়লা পাঞ্জাবি আর ধুতি, হাতে এক জোড়া নূপুর। আমার চোখে চোখ রেখে সে চিৎকার করে উঠল, পারবি না, পারবি না, পারবি না আটকাতে ওকে। তুই পারবি না, শেষ করে দেবে ও, শেষ করে দেবে, সবাইকে শেষ করে দেবে। আমি আশ্চর্য হয়ে চেয়েছিলাম লোকটার দিকে, কি বলতে চাইছে সে। হঠাৎই বাঁশবাগানের দিকে চোখ পড়ল, সেই সাথে একটা শীতল বাতাস আমাকে চারিদিক থেকে ঘিরে ধরল প্রথমে, তারপর সবেগে ছুটে গেল সেই বাঁশবাগানের দিকে। আমি দেখলাম বাঁশবাগানের জমাট আঁধারের মধ্যে থেকেই এক জোড়া লাল চোখ দেখতে পেলাম স্পষ্টভাবে। ইতিমধ্যেই সেই উন্মাদ ব্যক্তিটির চিৎকার চেঁচামেচিতে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো। হতভম্ব আমিও, কি করব বা বলবো বুঝতে পারছিলাম না। এমন সময় আমার সামনে পড়ে থাকা মৃতদেহটা দেখে এক মহিলা চিৎকার করে কেঁদে উঠল। সম্ভবত লোকটার পরিচিত কেউ বা স্ত্রী ছিল। তখনও সে উন্মাদ ব্যক্তি চিৎকার করে চলেছে, ও ও আবার এসেছিল, আবার এসেছিল, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। গ্রামের লোকজনও বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তাদের সবার কণ্ঠস্বরে লেগেছিল সতর্কতা। তাদেরই একজন আমার দিকে এগিয়ে আসলে আমি চিনতে পারি। বিকেলে রতনের চায়ের দোকানে এই ভদ্রলোকই ছিল। ঠাকুর মশাই, আপনি এখানে কেন? বলেছিলাম না রাতে এখানে বেরোনো নিষেধ। কিছু হয়েও তো যেতে পারতো আপনার। আমার আর কে কি করবে, তবে এখানে কি ব্যাপার ঘটলো বা ঘটেছে তা বোধগম্য হলো না। কিছুটা অনুমান করতে পারলেও এখনো কিছু ঠিকঠাক ঠাওর করতে পারছি না ঘটনাটা আদৌ কি। লোকটি চারপাশে এক ঝলক সতর্ক দৃষ্টি বুলিয়ে বলল, আপনি আমার সাথে ভেতরে আসুন। বাকি রাতটুকু আপনি আমার বাড়িতেই কাটাবেন। বিশ্রাম ঘর আর ফিরতে হবে না। ইতিমধ্যেই সেই পাগল লোকটাকে সরানো হয়েছে ওখান থেকে, আর সেই রক্তাক্ত মৃতদেহটাকেও সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। লোকটি ঘরে ঢুকতে ঢুকতেই নিজের পরিচয় দিল। আমার নাম অলোকেশ। আসুন ঠাকুর মশাই, এদিক দিয়ে আসুন। বাড়ির ঠিক মাঝখানটায় চৌকো আকৃতির উঠোন, আবার উঠোনের ঠিক মাঝ বরাবর একটি তুলসী মঞ্চ অবস্থিত। লোকটা আমাকে নিয়ে ভেতরের একটি ঘরে এলো। সেখানে একটি খাটিয়া, ছোট আলনা আর হাত পাখার ব্যবস্থা রয়েছে। খাটিয়ার দিকে ইশারা করে সে বলল, বসুন ঠাকুর মশাই, আজ রাতটা আপনি এখানেই বিশ্রাম নিন। ভালোই তো ছিল আমাদের সুমিত, স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার। এই গরমে রোজ রাতে স্নান করত লোকটা, আজও হয়তো তাই করতে বেরিয়েছিল। আপদ লক্ষ্যই করেনি আজ পূর্ণিমা ছিল। আজকের দিনটায় কড়াভাবে বাইরে বেরোনো নিষেধ রয়েছে, তার সত্ত্বেও। আমি চুপচাপ অলোকেশের কথা শুনছিলাম, সেই সাথে আশেপাশেও চোখ বোলাচ্ছিলাম। এমন সময় অলোকেশ নিজেই বলল, আমি আর আমার মা আপাতত একাই আছি। গিন্নি বাপের বাড়ি গেছে একটু। আমি আর কথা বাড়ালাম না, ধীর পায়ে খাটিয়ার ওপর বসলাম। অলোকেশ নিচে মাদুর পেতে বসল। তার আগে হ্যারিকেনের আলোটা কিছুটা বাড়িয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, ঘটনার সূত্রপাত কিছু মাস আগে। এ গ্রামে রাতের বেলা দুজন করে চৌকিদার থাকে, পাহারা দেওয়ার জন্য।
সেদিন বোধহয় বৃহস্পতিবার ছিল, পূর্ণিমার রাত। টর্চের আলোর প্রয়োজন তেমন একটা লাগছিল না। চারপাশ জ্যোৎস্নার কারণে যা ঝলমলে হয়ে উঠেছিল, তা দুজন চৌকিদার রঘু আর দাশু টর্চ হাতে নিয়ে বেরোলেও তার প্রয়োজন খুব একটা পড়ছিল না। যাই হোক, তা প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল। ঘটনাটা ঘটে 12টার পর। মধ্যরাত একটু পেরিয়েছে। ওই স্কুল বাড়ির সামনের একটা চৌকিতে বসে ঝিমোচ্ছিল দুজনে। আকস্মিক একটা আষ্ঠে গন্ধ নাকে এলো দুজনেরই। প্রথম দিকে তারা বিশেষ গুরুত্ব দেয়নি ব্যাপারটায়, কিন্তু ধীরে ধীরে সেই দুর্গন্ধ রূপান্তরিত হলো পচা রক্ত আর মাংসের গন্ধে। আর সেই গন্ধ এতটাই তীব্র হয়ে উঠল যে ওই জায়গাটায় আর তারা বসে থাকতে পারছিল না। কিছুটা নাক সিটকে উঠে দাঁড়ালো ওরা। নিজেদের মধ্যেই আলোচনা করতে লাগলো যে এমন একটা বিকট দুর্গন্ধ আদৌ আসছে কোথা থেকে। এরই মধ্যে ওদের মনে হলো স্কুল বাড়ির থেকে কান্নার শব্দ আসছে। বুঝতে পারল না কিছুই। একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে পেছনের দিকের পাঁচিল টপকে স্কুল বাড়ির ভেতরে প্রবেশ করলো দুজন। স্বভাবতই রাতের বেলা প্রবেশদ্বারে তালা দেওয়া থাকবে, তা পাঁচিল টপকাতেই নরম ঘাসে পা পড়ল ওদের। স্কুল বাড়ির মাঠ, ছেলেমেয়েরা খেলাধুলা করে। এইবার সেই আঁশটে রক্তপচা গন্ধটা যেন আরো তীব্র হয়ে এসেছিল। চারিদিক থেকে যেন জাপটে ধরেছিল ওদের। এরই মাঝে রঘুর চোখে পড়ল মাঠের ঠিক মাঝ বরাবর কিছু একটা পড়ে রয়েছে। দাশুকে ডেকে দ্রুত সেখানে গিয়ে দেখল একটা নারী দেহ পড়ে রয়েছে। তবে উপুর হয়ে পড়ে থাকার কারণে মেয়েটাকে চিনতে পারল না তারা কেউই। এরপর দাশুই সাহস করে মেয়েটাকে উল্টোতেই চমকে উঠল। গ্রামের মোড়ল মশাইয়ের একমাত্র আদরের কন্যা রূপা ছিল সে। সারা শরীর সাদা হয়ে গিয়েছিল সেই নারী দেহটির। মুখে স্পষ্ট লেগে আতঙ্কের ছাপ। লাল রক্তের ধারা বেরিয়ে আসছিল দু চোখ থেকে, আর সেই চোখ দুটো বিস্ফারিত। কিচ্ছু বুঝতে পারছিল না তারা, যে কি করবে কি করণীয় কিচ্ছু বুঝতে পারছিল না। এমন সময় পাঁচিলের উপর একটা বিভীষিকা চোখে পড়ল দাশুর। দেখল একটা কালো ছায়া মূর্তি পাঁচিলের এ প্রান্ত থেকে ধীর পায়ে অন্য প্রান্তের দিকে হেঁটে চলেছে। তার দু চোখের জায়গা লাল হয়ে জ্বলছে, তবে পূর্ণিমার আলোতেও স্পষ্ট দৃশ্যমান নয় সেই ছায়ামূর্তি। হাঁটছে না ভাসমান অবস্থায় সামনের দিকে এগোচ্ছে, কিছুই বোধগম্য ছিল না। সেই সাথে ম্রিয়মান বাতাসেই হোক কি রহস্যজনকভাবেই হোক, সেই কালো ছায়ামূর্তির মাথার চারপাশ থেকে উড়ছিল মোটা মোটা দড়ির মতো কিছু। আচমকাই তার লাল জ্বলন্ত দৃষ্টি দাশুদের দিকে পড়তেই সেই ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে রঘু চিৎকার করে উঠল বারংবার। তারপর ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল রূপার মৃতদেহর পাশে। এত দূর বলে থামল অলোকেশ। যা শুনেছি তাতে স্পষ্ট ছিল যে গ্রামের ওপর কোনো অশুভ শক্তির প্রকোপ নিঃসন্দেহে রয়েছে, যদিও প্রথমেই তার আভাস পেয়ে গেছিলাম আমি। যাই হোক, একটা প্রশ্ন আমার মনে তখনও চলছিল, আমি জিজ্ঞাসা করেই ফেললাম, তা ওই মেয়েটি ওখানে কি করছিল? সে কিভাবে স্কুল বাড়ি পৌঁছলো তা তো আমাদেরও জানা নেই। তবে প্রাথমিক তদন্তের পর থানার দারোগাবাবু জানান উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আর দু চোখ থেকে রক্ত উচ্চ রক্তচাপের কারণেই বেরিয়েছিল। আমাদের সবাইকেই তা মানতে হলো, তবে রঘু আর দাশু তা মানতে চাইল না।
গ্রামের পুরোহিতের সাথে গিয়ে কথা বলল তারা। পুরোহিত মশাইও বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়লেন। এরপর গ্রামে যেন শোকের চাদর বিছিয়ে পড়েছিল। মোড়ল মশাই ও মেয়েকে হারিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এর কটা দিন পরই ঠিক পূর্ণিমার পর দিন ভোর রাতে গ্রামের জমিদার বাড়ির ছেলের মৃতদেহ পাওয়া গেল পুকুর ঘাটের ধারে। একই রকমভাবে উপুর হয়ে পড়েছিল। পুনরায় দারোগা বাবুর আগমন ঘটল। তা তদন্ত চলছিল, কিন্তু কিছুই সঠিকভাবে অনুমান করা গেল না। পরপর গ্রামে দুজন স্বনামধন্য ব্যক্তিবর্গের সন্তান মারা যাওয়ার পর সকলেই একটু দুশ্চিন্তার ভয়ের মধ্যে ছিল আর কি। ও, একটা কথা তো আপনাকে বলাই হয়নি। জমিদার বাবুর ছেলের সদ্য বিয়ে ঠিক হয়েছিল, আর মোড়ল মশাইয়ের মেয়েরও দেখাশোনা চলছিল। এরা দুজন তো আপন মামাতো পিস্তুতো ভাই বোন ছিল। আমি চকিতে চোখ তুলে অলোকেশের দিকে তাকালাম। গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, তাই নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, এরপর আরও কয়েকটা মৃতদেহ পাওয়া যায়, সব অল্প বয়সী। আর যার মৃতদেহ পাওয়া গেল তিনি তো জমিদার বাড়ির হিসেব রক্ষক ছিল। সুমিতবাবুর মৃত্যুটাও একই রকমভাবে ঘটল। আগামীকালও বরাবরের মতো দারোগাবাবু জানাবেন এটা স্বাভাবিক মৃত্যু। অথচ আমাদের সবার স্পষ্ট মনে হচ্ছে এ কোনো স্বাভাবিক মৃত্যু নয়। স্বাভাবিক মৃত্যু এমন হতেই পারে না। অলোকেশ কথা শেষ করলে আমি উঠে ধীর পায়ে পায়চারি শুরু করলাম। তার মাঝেই জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই পাগলটাকে? ও তো শিবু পাগল। এককালে ডোমের কাজ করত, এখন অবশ্য পাগল হয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। মন্দির থেকে একটু আধটু যা প্রসাদ পায় তাতেই পেট চালায়, আর রাতে বাঁশতলার দিকে চলে যায়। কি যে করে ওখানে সারা রাত কে জানে। আমি জানলার বাইরেটা চোখ বোলাতে বোলাতে বললাম, এই গাঁয়ে বর্ণ ভেদাভেদ আছে তাই না? হ্যাঁ, তা অবশ্যই আছে। ব্রাহ্মণ কায়স্থই বেশি চোখে পড়ে এখানে। ওই হাড়ি ডোম কমই আছে। অলোকেশের কণ্ঠস্বরে অদ্ভুত এক তাচ্ছিল্যের আভাস পেলাম আমি, যা আগাম বিপদকে চিহ্নিত করল যেন। কিন্তু এই অনুভূতি হঠাৎ করে আমার কেন হলো বুঝতে পারলাম না। অলোকেশ পুনরায় বলতে শুরু করল, এরপর একে একে বেশ কয়েকজন ওরকমই ভয়ঙ্করভাবে মারা যায়, আর এই রহস্যময় মৃত্যুগুলোর এখনো কোনো সুরাহা হয়নি। আমি মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, সন্তান হারিয়ে নিশ্চয়ই জমিদার বাবু আর মোড়ল মশাই শোকাহত। হ্যাঁ ঠাকুর মশাই, জমিদার বাবু পুত্রশোকে বিষণ্ণ থাকতে থাকতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, আর মোড়ল মশাইয়ের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায়। আসলে মস্তিষ্কের রক্তনালী ফেটে গেছিল ওনার। চিকিৎসকেরা বললেন তার প্রভাবেই ওনার ওই নিম্নদেশে ওই আর কি। অলোকেশকে চুপ করে যেতে দেখে আমি জিজ্ঞেস করলাম, ইতিমধ্যে কতজনের মৃত্যু ঘটেছে? আরও ৩-৪ জনের, সকলেই অল্প বয়সী। আমি কিছু বললাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলাম এই হত্যাকাণ্ডের রহস্য কি হতে পারে। কিছুক্ষণ ভাবার পর বললাম, আচ্ছা কারা কারা মারা গেছে তাদের পরিচিতি দিতে পারবে? নিশ্চয়ই। সুমিতবাবুর এভাবে মৃত্যু ঘটবে ভাবিনি কখনো। জমিদার বাবুর সকল বিষয় সম্পত্তির দেখাশোনা তিনিই করতেন। একটু অদ্ভুত লাগছিল আমার। আমি বাইরের দিকে তাকালাম। ভোর হতে চলল প্রায়। অলোকেশ আমাকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। মাঠে যেতে হবে তাকে। আমিও একটু চোখ বুজে জিরিয়ে নিলাম, যদিও মাথার মধ্যে কয়েকটা চিন্তা ভাবনা ঘুরছিল। যে অবয়ব আমি দেখলাম, নিঃসন্দেহে সেই এসব কাণ্ড ঘটাচ্ছে ঠিকই, কিন্তু সে কে?
কিছু সময় বাদে অলোকেশের মা এসে আমায় চা দিয়ে গেলেন। মুখ হাত ধুয়ে আমি চা পান করে একটু বাইরে বেরোলাম। বাইরে এখনো হালকা জমায়েত রয়েছে। হয়তো গতকালের মৃত্যু রহস্য নিয়েই আলোচনা চলছে সকলের মধ্যে। সুমিতবাবু, অর্থাৎ যার মৃত্যু ঘটেছে, তার বাড়ির কাছে জমায়েতটা একটু বেশি। থানার দারোগাবাবুও এসেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। আমিও যার পর নাই কৌতূহল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলাম বাড়িটার কাছে। ভেতর থেকে সব মহিলাদের কান্নাকাটির শব্দ ভেসে আসছে। কি মনে হতে ভেতরের দিকে এগোতেই কলতলার সামনে একটি তাবিজের মতো কিছু চোখে পড়ল। ধীর পায়ে এগিয়ে সেটা হাতে তুলতেই বুঝলাম সম্ভবত কোনো রক্ষা কবচ। হাত মুঠো করে আমি এগিয়ে এলাম সুমিতের স্ত্রীর দিকে। তাবিজটা তার দিকে এগিয়ে দিতেই সে জবাব দিল ওটা তার স্বামীর। যে গুরুজির আশ্রমে তিনি যেতেন সেই গুরুজি দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কেন, কিছু হয়েছিল? ভদ্রলোকের স্ত্রী বললেন, সেই সময়টায় আমার স্বামী খুব ভয় পাচ্ছিলেন। কি দেখে যে ভয় পাচ্ছিলেন জানি না, তাই গুরুজি ওই রক্ষা কবচটি দিয়েছিল। সবটা শুনে আমি মাথা নাড়লাম। এতক্ষণে হিসেবটা পরিষ্কার মিলল। ফিরে এলাম আমি অলোকেশের ঘরে। সে ইতিমধ্যেই ফিরেছে। আমাকে দেখে বলল, আরে ঠাকুরমশাই, কোথায় ছিলেন আপনি? কিছু তো খাননি মনে হয়। দাঁড়ান, আপনার জল খাবারের ব্যবস্থা করি। এই বলে অলোকেশ ভেতরে চলে যায়। আমি যদিও তাকে ব্যস্ত হতে বারণ করি, তা সত্ত্বেও অলোকেশ রান্নাঘর থেকে থালা সাজিয়ে নিয়ে এলো, রুটি, তরকারি, মিষ্টি। আরে এই করেছো কি? হ্যাঁ, এত কিছু? অলোকেশ থালাটা আমার হাতে ধরিয়ে মৃদু হেসে বলল, খান। থালাটা হাতে নিলাম। খিদে যে পায়নি আমার তা নয়, তবে এই সব ঘটনার মাঝে সেটা মরে গেছিল। এখন পুনরায় এত খাবার দাবার দেখে তা জাগ্রত হয়। এই যে ঠাকুরমশাই, এখানে এতদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম, তাদের পরিচয় সব লেখা আছে। আমি খাওয়ার মাঝে কাগজটা অলোকেশের হাত থেকে নিয়ে তাতে এক ঝলক চোখ বোলালাম। আপনি সুমিতবাবুর বাড়ি গিয়েছিলেন না? বড়ই বেদনাদায়ক। সে তো বটেই, মাঝে তো আরও বড় ঘটনা ঘটেছিল ওনার সাথে। গাঁয়ের সবাই বলছিল ভূত ধরেছিল। মানে? হ্যাঁ, কি বলবো বলুন তো, সারাক্ষণ বলতেন কে জানি ওনাকে অনুসরণ করছে, কে জানি নজর রাখছে ওনার উপর। এমনকি ছোটোখাটো ঘটনাতেও ভয় পেয়ে যেতেন। তারপর কোন গুরুদেবের কাছে গিয়ে ঠিক হয়েছিলেন। আমি অলোকেশের কথাগুলো শুনতে শুনতে একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম। এমন সময় সে বলল, আমি দোকান গেলাম। হ্যাঁ ঠাকুরমশাই, না হলে ওদিকে ঝাঁপি বন্ধ করতে করতে আবার বেলা হয়ে যাবে। পেতলের বাসন কোসনের দোকান অলোকেশের। আসার সময়ই বলেছিল। আমিও আর ওকে আটকালাম না। কি মনে হতে নিজের পুঁটলিটা সঙ্গে নিয়ে অলোকেশের ঘর থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্যহীনভাবে যে বেরিয়েছিলাম এমনটা কিন্তু নয়। তবে মনের মধ্যে একটা কথাই চলছিল, আদৌ যাওয়াটা কি ঠিক হচ্ছে? গ্রামের একে ওকে জিজ্ঞেস করে একদম শেষ প্রান্তে এসে পৌঁছালাম। এখানেই শিবু পাগলের বাস। ছোট্ট কুটির, বহুদিনের দরজা দেওয়া। দরজায় তালা ঝুলছে, যার আশপাশ দিয়ে মাকড়সার জাল। বোঝাই যাচ্ছে বহুদিন হলো এই কুটিরে কারোর আনাগোনা নেই। কুটিরের চারপাশ দিয়ে ঘুরতে লাগলাম আমি। কিছুটা আনমনাও হয়ে পড়েছিলাম। ফিরে আসার সময় হঠাৎই দক্ষিণ দিকের জানালা থেকে একটা শব্দ পেলাম। চকিতে ঘুরতেই দেখলাম জানালাটা আলগা খোলা ও ভেতরের জমাট অন্ধকার দৃশ্যমান। ভারী আশ্চর্য লাগলো। এক বিন্দু জায়গা পেলে যেখানে আঁধারের মাঝে আলো প্রবেশ করে যেতে পারে,
সেখানে জানলার অর্ধেকটা খোলা সত্ত্বেও কোনো আলো ভেতরে যাচ্ছে না। বিশেষ গুরুত্ব না দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরতেই যাব, এমন সময় লক্ষ্য করলাম অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে এক জোড়া লাল চোখ। স্তব্ধ হয়ে সেদিকে চেয়ে থাকলাম আমি। হাত পা এক জায়গায় স্থির। আকস্মিক জানালাটা সশব্দে বন্ধ হয়ে গেল, একেবারে আমার মুখের ওপর। চমকে উঠলাম আমি। খানিকটা ধাতস্থ হয়ে দ্রুত পায়ে ফিরে এলাম অলোকেশের বাড়ি। নিজের ঘরে প্রবেশ করার পূর্বে দেখলাম অলোকেশের মা উঠোনে বসে চাল বাঁধছেন। আমাকে দেখে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, স্নান করে নিন ঠাকুরমশাই, দুপুরের খাবার দিয়ে দেব তবে। আমি কিছু বললাম না। দুপুরের স্নান সেরে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল। তারপর অলোকেশের সাথে টুকটাক কথা হলো। কয়েকটা প্রশ্ন করি ওকে আমি, যা আমার জন্যে প্রয়োজনীয় ছিল। এসব শেষ করে যখন উঠলাম তখন বিকেলের আলো নিভু নিভু করছে, অর্থাৎ সন্ধ্যার সূচনা ঘটছে। অলোকেশকে জানাই আপাতত একটু ধ্যানে বসবো, তাই কিছুক্ষণ যেন আমায় কেউ না ডাকে। এ কথায় অলোকেশও আর কোনো আপত্তি করল না। আমি ঘরের কপাট বন্ধ করে ধ্যানে বসলাম। এই জটিল রহস্যময় মৃত্যুগুলোর আসল কারণ কি তার সুরাহা খুঁজতে চাইছিলাম আমি। মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। এই জটিলতার থেকে আমাকে একমাত্র তিনিই উদ্ধার করতে পারেন। গভীর মনোযোগ দিয়ে ধ্যান করছিলাম। আচমকা বন্ধ দু চোখ ও মস্তিষ্কের অন্দরে অদ্ভুত কিছু দৃশ্য ফুটে উঠল, এবং সাথে সাথে আমার আশেপাশের বাতাস ভারী ও তপ্ত হয়ে উঠল। সেই সাথে একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরল আমাকে। একটু আগেও বাইরের নিশুতি শান্ত পরিবেশের দরুন ঝিঁঝি পোকার ডাক ব্যতীত আর কিছুই কানে আসছিল না সেখানে। আকস্মিক কানে এলো টুকরো টুকরো আলোচনার, সাপ সাপান্তরের এবং তিরস্কারের শব্দ। অবশ্যই দূর থেকে আসছে সেই ধ্বনি, অথচ কি স্পষ্ট আর গমগমে। সমস্বরে শুনতে পেলাম কোনো এক নারীর কান্না, তীব্র এক আরতি। চোখ খুললাম, মাথাটা যেন দুলে উঠল আচমকা। হঠাৎই চারপাশটা পুনরায় নিঝুম হয়ে এলো। কপাট না খুলে কিছুক্ষণ একভাবে আসনেই বসে থাকলাম। এমতাবস্থায় বাইরে থেকে শব্দ পেলাম। বুঝলাম অলোকেশ এসেছে। এই মুহূর্তে সব কথা অলোকেশকে জানাতে হবে। আগামী পূর্ণিমাতেই আমাকে যা করার করতে হবে, না হলে আরও একটা প্রাণ বলি হতে চলেছে এই গ্রামে। তাই তার আগেই আমাকে যা করার করতে হবে। আমি ঘর থেকে বেরোতেই দেখলাম অলোকেশ থমথমে মুখে মায়ের থেকে চা নিচ্ছে। আমাকে দেখতেই বলে উঠল, ঠাকুরমশাই চা খেয়েছেন? ওর মুখের অভিব্যক্তি দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে অলোকেশ? আর বলবেন না, বাজারের এক ব্যবসায়ীর মেয়ে পালিয়েছে। উচ্চবর্ণের মেয়ে, অথচ পালিয়েছে একটা নিচু জাতির সাথে। ভাবুন তো, মেনে নেওয়া যায়? আমার বুকটা ধক করে উঠল। যে কারণ হেতু সম্পূর্ণ গ্রাম অশুভ ছায়ার কবলে পড়ল, সেই কারণকে এখনো এরা আস্কারা দিচ্ছে। আমি গম্ভীরভাবে বললাম, জাতপাত দেখে কি মানুষের গুণ বিচার হয়? হয় হয় ঠাকুরমশাই, আপনি সাধু মানুষ, আপনি অত শত বুঝবেন না। নিচু জাতের মানসিকতাও নিচু হয়। আমি মনে মনে ভাবলাম, সবার আগে মনুষ্যত্ব, অথচ তাকে বিসর্জন দিয়ে এরা যে জাতপাতকে উচ্চস্থানে নিয়ে গিয়ে মহান বিজ্ঞ সাজছে, এমন বিজ্ঞতার আমার অন্তত প্রয়োজন নেই। আমার কাছে বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে মনুষ্যত্বই শ্রেষ্ঠ। বললাম, তবে তোমাকে তো সত্য ঘটনাটা বলতে হবে, যে আসলেই কি ঘটছে এই গ্রামে। আমার কথায় কিছুটা হতবাক হয়ে তাকালো অলোকেশ। আমি বললাম,
আমার ধ্যানে বসার একমাত্র কারণ ছিল এই হত্যা লীলার গভীরে পৌঁছানো। আর ধ্যানরত থেকে আমি যা দেখলাম ও বুঝলাম তা হলো কোনো এক কুপিত অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির অতৃপ্ত আত্মা এই গ্রামে বিরাজমান। লক্ষণীয় বিষয় হলো সেই আত্মা এই গাঁয়ের নির্দিষ্ট এক শ্রেণীর ওপরে অত্যন্ত রুষ্ট, এবং তারই অঙ্গুলি হেলনে ঘটছে এই ভয়াবহ হত্যালীলা। অবিলম্বে এর প্রতিকার না করানো হলে ভবিষ্যতে আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। যার পর নাই চমকে উঠল অলোকেশ, জিজ্ঞেস করল, এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? কোথা থেকে উদয় হলো তার? আর কিসের জন্যই বা সেই আত্মা এত রুষ্ট? আমি কিছু বললাম না, শুধু একটা প্রশ্ন করলাম। শিবু পাগল হঠাৎ কিভাবে পাগল হলো অলোকেশ? আমাকে সবটা খুলে বলো। অলোকেশকে একটু ইতস্তত করতে দেখে আমি পুনরায় বললাম, সবটা খুলে বলো অলোকেশ, নতুবা আমার পক্ষে এই গ্রামকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। আমি এই গ্রামকে বাঁচাতে চাই। অলোকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু করল, শিবু পাগল। শিবু পাগল গ্রামের পশ্চিম দিকের শ্মশানটায় মরা পোড়ানোর কাজ করত। দিন আনি দিন খাইয়ের সংসার। স্বামী স্ত্রীর চলে যেত। বউটা মাঝে মধ্যে দেখতাম হাটেও আসতো সবজি বিক্রি করতে। একটা মেয়ে ছিল ওদের, তার নাম আলো। বোধহয় মামার বাড়িতে মানুষ হচ্ছিল। খুব ছোটতে এ গ্রামে দেখেছি, তারপর থেকে তো আর দেখিনি। যাই হোক, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই একটা মারণ রোগে বউটা দেহ রাখল। তখন মেয়েকে মামার বাড়ি থেকে ফিরিয়ে আনে শিবু। ঘরের দেখভাল তার একার পক্ষে করা সম্ভব ছিল না। দিন কাটছিল স্বাভাবিকভাবে। একদিন গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে মালির কাজ জুটল আলোর। ওখানকার অন্য আর একজন পরিচারিকার সাথেও ভালো ভাব জমেছিল। মেয়েটাকে আপাততভাবে ভালোই লাগতো, কিন্তু কি যে হলো। একদিন প্রচণ্ড গন্ডগোলের খবর পাই আমি। শুনি মন্দিরের সামনে ঝামেলা হচ্ছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি আলো আর ওর বাবা শিবুকে ধরে বেধড়ক পেটাচ্ছে গ্রামের মাতব্বরেরা। কি না মোড়ল মশাইয়ের ঘর থেকে চুরি করেছে, তাও যে সে চুরি নয়, একেবারে কর্তামার সোনার বাক্সটাই হাতিয়ে নিয়েছিল। পাহারাদারদের নজর পড়ে গিয়েছিল বলে বাঁচুয়া, কিন্তু সে কথা কিছুতেই স্বীকার করছিল না শিবু আর আলো। তবে আমিও নিশ্চিত ছিলাম ওই শিবুই মেয়েকে উস্কিয়েছিল চুরিটা করার জন্য। নিচু জাত কিনা, লোভী লোভী। তাই যা হয়েছিল ঠিকই হয়েছিল। কর্তামা দুঃখ করে বলেছিলেন ভেদাভেদ ভুলে ওই মেয়েকে তিনি কাজ দিয়েছিলেন, আর ওই মেয়ে তাদেরই সব বোনাস করতে চলেছিল। মানে যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। হ্যাঁ, আমি নীরব হয়ে সব কথা শুনছিলাম। তারপর লম্বা শ্বাস নিয়ে বললাম, বইয়ের মলাটের রূপ দেখে কখনোই বইটার বিচার করতে নেই অলোকেশ। তোমাদের মূল আপত্তি ছিল ওদের নিচু জাতি হওয়াটাই। এতটাই ঘৃণা করতে যে সন্দেহের বশে ধরেই নিয়েছিলে এসবে সত্যিই ওরা জড়িত। আগু পিছু কিচ্ছুটি ভাবার প্রয়োজন বোধ করনি, তাই না? হতভম্ব হয়ে অলোকেশ চেয়েছিল আমার দিকে। হয়তো বুঝতে পারছিল না আমার কথা, বা বোঝার চেষ্টা করছিল না। আমি কঠিন স্বরে বললাম, আগামীকাল গ্রামবাসীদের ডাকো। সবাইকে না হলেও যারা প্রধান, বিশেষত উচ্চ বর্ণের, তাদের। বাকি কথা আগামীকালই করব। পরের দিন গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হলেন
অলোকেশের বাড়ির উঠোনে। প্রথমেই তাদের বলি যে বিভীষিকার কবলে এ গ্রাম পড়েছে তাকে নিরস্ত করা সহজ নয়, আর আজ এ গ্রামকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার জন্যে অধিকাংশই দায়ী এই গ্রামের গ্রামবাসীরা, বিশেষত যারা জাতপাত নিয়ে অতিরিক্ত মানামানি করে তারা। এই কথা শোনায় গাঁয়ের অনেক মাতব্বরই একটু চেঁচামেচি জুড়ে দেয়। তখন আমি মোড়ল মশাইয়ের স্ত্রী ও জমিদার গিন্নির দিকে তাকালাম। কি কর্তামায়েরা, আপনার গ্রামের মাতব্বরদের ঘুম ভাঙান, চোখ খুলে সত্যের দিকে চাইতে বলুন। আর কতদিন জাতপাতের আঁধারে নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালাবেন আপনারা? এক বৃদ্ধ মাতব্বর বলে উঠলেন, আপনি কি বলছেন ঠাকুর মশাই? ওরা অস্পৃশ্য, ওদের ছায়া মারানো যেখানে উচিত নয় সেখানে আপনি বলছেন ওদের প্রতি সম্মান দেখাতে? মনুষ্যত্ব দেখাতে পারতেন। সকলেই কিছুটা বিরক্তি ও কিছুটা জিজ্ঞাসু দৃষ্টিতে আমাকে দেখছিল। সেসব গুরুত্ব না দিয়ে পুনরায় বললাম, মনুষ্যত্ব দেখানোর জন্য মনুষ্যত্ব থাকারও প্রয়োজন পড়ে। যাই হোক, নিদেন পক্ষে যদি সেদিন শিবু আর তার মেয়ের প্রতি করুণার খাতিরেই ওদের সহায়তার হাত বাড়িয়ে দিতেন, ন্যায়ের পক্ষে থাকতেন, তাহলে আপনাদের বাড়ির সন্তানেরা প্রাক যৌবনেই মারা যেত না। সকলেই স্তব্ধ হয়ে গেল শিবু আর আলোর কথা শুনে। আমি প্রত্যেকের মৃত্যুর রহস্য জুড়ে দেখার সময় লক্ষ্য করেছিলাম অল্প বয়সী ছেলে মেয়ে, যাদের বয়স ওই 18 থেকে 25 হত্যা হয়েছে তাদের। পূর্ণিমার রাতে আর একটা বিষয় আমাকে ভাবাচ্ছিল, তা হলো মৃত্যুগুলো সবার হচ্ছে না। ওই আত্মা বেছে বেছে শুধুমাত্র উচ্চ বর্ণের পরিবারের বংশধরদেরই হত্যা করছিল। শুধু সুমিত বাবুর ব্যাপারটা প্রথমে একটু খটোমটো লাগছিল, পরে অবশ্য সেটার ধোঁয়াশাও কেটে যায় আমার চোখের সামনে থেকে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এক গ্রামবাসী জিজ্ঞেস করে, এখানে শিবু আর আলোর সাথে কি সম্পর্ক জড়িয়ে? আলো তো কবে গ্রাম ছেড়েছে, আর মেয়ের পালানোর শোকে বাবাও সেই যে পাগল হলো, আজও একই আছে। ও মেয়ে মোটেই ভালো ছিল না, নিচু জাতি সাথে কি বলি? আমার মাথার শিরা উপশিরাগুলো দপদপ করে জ্বলে উঠতেই বললাম, ঠিক এই কারণেই আপনাদের মতো উচ্চ বর্ণের পরিবারের বংশধরেরা তার হিংস্রতার শিকার হয়েছে, এখনো হচ্ছে। আপনাদের জন্যই আজ আপনাদের বংশধরেরা মৃত, নেই আর এই পৃথিবীর বুকে। এইবার সকলেই সমস্বরে চিৎকার করে উঠল, কি বলছেন ঠাকুর মশাই? আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি বলছেন কি? কিছু বুঝতে পারছি না। এইবার আমি সরু চোখে তাকালাম মোড়ল মশাইয়ের স্ত্রীর দিকে। কি কর্তামা, এইবার সত্যিটা বলুন। সন্তান হারিয়েছেন, অপরের সন্তান যাতে জীবিত থাকে তার জন্য অন্তত সত্যিটা বলুন। এতদূর বলে থামলেন তারানাথ। এক রাশ উৎকণ্ঠা নিয়ে আমি বললাম, ঘটনার চরম মুহূর্তে এসে থামাটা কি ঠিক হলো ঠাকুরমশাই? এরপর কি হলো বলুন, কোন সত্যের সম্মুখীন হয়েছিলেন আপনি? কি ঘটেছিল এই গ্রামে? কিশোরীও দেখলাম বেশ উসুস করছে কাহিনীর শেষ ভাগ শোনার জন্য। এদিকে চারিও এসে গরম চা দিয়ে গেল। আমাদের উত্তেজনা বেশ বুঝতে পারছিলেন তারানাথ। তিনি এক ঝলক আমাদের সবার দিকে নজর বুলিয়ে পুনরায় বলতে শুরু করলেন। মোড়ল মশাইয়ের স্ত্রী ডুকরে উঠে বললেন, ভুলটা সত্যি আমার। আলোর মতো অমন ভালো মেয়েকে আমি যে সেদিন মিথ্যে চুরির দায় দোষারোপ করেছিলাম, যেখানে অপরাধ আমার বাড়ির ছেলের থেকেই হয়েছিল। জ্যোতির্ময় তো শুধু জমিদার বাড়ির ছেলে ছিল না, ও আমার আপন ভাইপো ছিল। অপরাধ তো করেছিল, কিন্তু
এমন ঘৃণ্য অপরাধ, আর সেটা চাপা দিতেই আমি আলোর ওপর মিথ্যে চুরির অপবাদ দিয়েছিলাম। ভেবেছিলাম ওরা নিচু জাতি, সহজেই ওকে দোষী ভেবে নেবে সকলে। কিন্তু জ্যোতির্ময়ের ওই অপরাধ যদি জানাজানি হতো, তাহলে যে জমিদার বাড়ির মান সম্মান থাকতো না, বাঁকা নজর উঠতো আমার ভাইয়ের ওপর। না, আমার ভাইটা যে ঘৃণার পাত্র হয়ে যেত। আমার ভাই তো, আমি যে চাই না ওকে কেউ ঘৃণা করুক, তাই ঘটনার মোড় গোড়াতে একটা মিথ্যে চুরির অপবাদ আনি আলোর ওপর। একজন গ্রামবাসী জিজ্ঞেস করলো, কিন্তু জমিদার বাবু, ছেলের অপরাধের সাথে আলোর কি সম্পর্ক? কারণ সেই ঘৃণ্য অপরাধটা আলোর সাথেই ঘটেছিল, তাই। হতবাক হয়ে সবাই একে অপরের দিকে চাইতে লাগলো। আমি পুনরায় শুরু করলাম। মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করার সময় জমিদার বাবুর ছেলে জ্যোতির্ময়ের নজর পড়ে আলোর ওপর। সুন্দরী, অল্প বয়সী মেয়ে, চোখ থেকে যেন আলোর রূপ কিছুতেই সরছিল না জ্যোতির্ময়ের। যত আলোকে দেখত তত ভেতরের লালসা জেগে উঠত, আর দিনে দিনে তা বাড়তে লাগলো। পিসির বাড়ি যাতায়াত ঘন হতে থাকলো। আর এক বর্ষণ মুখর রাতে ঘটল সেই ঘটনাটা। সেদিন মোড়ল মশাইয়ের মেয়ের সম্বন্ধ দেখতে যাওয়া হয়েছিল। কাজেই ঘরে পরিচারিকারা ব্যতীত আর কেউ ছিল না। জ্যোতির্ময় না জেনেই সেদিনও বাড়ি গেছিল ঠিকই, তবে ফাঁকা বাড়ি আর আলোকে বাগানে একা দেখে ওর মনের মাঝে একটা অপরাধমূলক বুদ্ধির জন্ম নিল লালসার। গোপনে বাড়ির পরিচারিকাটিকে টাকার লোভ দেখিয়ে ছুটি দিয়ে দিল সে। তারপর ফাঁকা বাড়িতে তুমুল বৃষ্টি বাদলের মাঝেই আলোর সাথে যে শারীরিক অত্যাচার চালিয়েছিল, তার নৃশংসতার কথা আমি মুখেও আনতে পারবো না। এক নারীর সত্তাকে, সম্মানকে ভেঙে তছনছ করে দিয়েছিল সেদিন জ্যোতির্ময়। অনেকটা রাতের দিকে যখন মোড়ল মশাইরা ফিরে এলেন, তখন বাগানের এক কোণে আলোর রক্তমাখা দুর্বল শরীরটা দেখতে পেল। তখনও মেয়েটার সামান্য জ্ঞান ছিল, তাই জ্যোতির্ময়ের নাম বলতে পারছিল। কিন্তু মোড়ল গিন্নি সেসব বাইরে যাতে 5 কান না হয়, তাই সেই রাতেই বৈদ্য ডেকে আগে নিশ্চিত করেছিল যে আদৌ আলোর সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। নিশ্চিত হওয়ার পর শিবুকে ডাকা হয়। জমিদার বাবু এসেছিলেন কথা বলার জন্যে। শিবুকে টাকা পয়সা ও সোনাদানার লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে গ্রাম ছাড়ার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে এও হুমকি দেওয়া হয় যে সত্যিটা বলার জন্যে মুখ খুললে ওদের বাবা মেয়েকে শেষ করে দেওয়া হবে। এসব চেতনাহীন আলো জানতে পারেনি, কিন্তু যখন জ্ঞান ফেরে তখন বাবাকে পুঁটলি গোছাতে দেখে কান্নায় ভেঙে পড়ে সে। যতক্ষণ না নিজের দোষীকে শাস্তি দিতে পারছে, ততক্ষণ মেয়েটা এ গ্রাম ছেড়ে কোথাও যেতে চাইছিল না। সে জমিদার বাড়ি গিয়ে জমিদার গিন্নিকেও তার ছেলের কুকীর্তির কথা বলে, এমনকি থানায়ও যেতে চায়। তখন উপায় না দেখে জমিদার গিন্নি সেই মুহূর্তে তো আলোকে সাহায্যের আশ্বাস দেয়, তবে মোড়ল মশাইয়ের গিন্নি অর্থাৎ ননদের সাথে মিলে আলোর বিরুদ্ধে একটি পরিকল্পনার ছক কষে। এরপর মোড়ল গিন্নি নিজের গয়নার বাক্স নিজেই কোথাও সরিয়ে একটা কাল্পনিক চুরির ঘটনা সাজিয়ে তার দায়ভার আলোর ওপর চাপিয়ে দেয়। তারা জানত এমনিতেই এই গ্রামটা জাতপাত নিয়ে অতিরিক্তই স্পর্শকাতর। কাজেই শিবু ডোমের মেয়ে আলোর নামে দোষটা চাপালে নিচু জাতির আলোকে চোর সন্দেহ করতে দ্বিতীয়বার ভাববে না গ্রামবাসীরা। তাদের কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে হাতিয়ার করেই মোড়ল আর জমিদার বাড়ির পরিবারের লোকেরা আপনাদের অর্থাৎ গ্রামবাসীদের দিয়েই আলোকে অকারণ শাস্তি প্রদানের ব্যবস্থা করল। নিজের ছেলের কুকীর্তি ঢাকতে জমিদার গিন্নি আপনাদের সামনে আলোকে চোর সাব্যস্ত করতে কান্নাকাটি করল। আর আপনারা
আপনারা সত্যি মিথ্যের পরখ না করেই অসহায় মেয়েটাকে শাস্তি দিতে তৎপর হয়ে উঠলেন। মোড়ল মশাইয়ের পাহারাদারদের সাথে সাথে আপনারাও আলোর গায়ে সেদিন হাত তুলেছিলেন, তিরস্কার করেছিলেন। চোর প্রতিপন্ন করতে ওকে গোটা গ্রামের মাঝখানে অপমান করেছিলেন। ওর এক ঢাল লম্বা চুল কেটে মুখে কালি লাগিয়ে দিয়েছিলেন। বলুন, করেননি? এই নির্দোষ মেয়েটার ওপর কেবল জমিদার বাড়ির লোক বা মোড়ল মশাইরা নয়, আপনারাও সমান নির্যাতন চালিয়েছিলেন। শিবু ডোম সেদিন মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে আপনারা তাকেও মারধর করেছিলেন। সেদিন আপনাদের সবার মুখে নিজেদের সন্তানের জন্য একটা প্রচ্ছন্ন গর্ব দেখেছিল আলো। তা আপনাদের সন্তানের গুণাবলীর জন্য নয়, বংশ পরিচয়ের জন্য ছিল। আপনাদের কাছে গুণ নয়, বরং বংশ মর্যাদাটাই অধিক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু একটা কথা আপনাদের জানাই ছিল না, যখন মানুষ তার গুণের দ্বারা কোনো উচ্চ আসনে বসে, তখন সে তার বংশ মর্যাদাকেও ওপরে টেনে তুলতে পারার সক্ষমতা রাখে। এই বলে আমি থামলে গ্রামবাসীদের মধ্যে মৃদু আলোচনার গুঞ্জন ওঠে। আমি তার মাঝেই গলা ঝাঁকিয়ে পুনরায় শুরু করলাম। সেদিন গ্রামবাসীদের হাতে অপমানিত হয়ে বিধ্বস্ত মেয়েকে নিয়ে ঘরে ফিরে এসেছিল শিবু। চোখের জল ফেলেছিল তার নিরপরাধ মেয়েটির জন্যে। ক্ষমতার দাপটে মানুষ মিথ্যাকেও যে সত্যের চাদর পরাতে পারে, তা সেদিন জানতে পেরেছিল সে। অতঃপর আমার কথাগুলো শুনে এক গ্রামবাসী বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এসব তো অতীতের কথা, কিন্তু বর্তমানে ঘটনার সাথে এর কি যোগসূত্র? আলো তো কবে পালিয়ে ভূত হয়েছে, এখন ওর কথা টেনে আনছেন কেন? আমি ক্ষুরধার দৃষ্টিতে গ্রামবাসীদের দিকে তাকালাম। গম্ভীর হয়ে এলো আমার কণ্ঠস্বর। পালিয়ে ভূত হয়নি, মরে ভূত হয়েছে সে। আমার কথায় প্রায় সকলেই হতবাক হয়ে চাইল আমার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, আলো পালায়নি, তাকে হত্যা করা হয়েছিল। আর এখন তারই আত্মা নিজের সাথে ঘটা অন্যায় আর হত্যার প্রতিশোধের জ্বালায় প্রজ্বলিত হয়ে এই গ্রামের উচ্চবর্ণের আগাম প্রজন্মকে ধ্বংস করার খেলায় মেতেছে। শেষ করে দিচ্ছে একের পর এক আপনাদের বংশধরদের। পুনরায় আলোচনার মৃদু গুঞ্জন উঠল। গ্রামের মাতব্বরদের মধ্যে তারপর একজন জিজ্ঞেস করল, আসল ঘটনাটা কি ঠাকুরমশাই? আমার ঠোঁটে একটা সূক্ষ্ম বিদ্রুপের হাসি খেলে গেল। সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শুরু করলাম আমি। সেদিন ভয়ানক শাসানির সত্ত্বেও শিবুডোম হার মানলেও আলো কিন্তু হার মানেনি। ওর সাথে ঘটা অপরাধের কথা থানায় জানাতে চেয়েছিল সে। অর্থাৎ ঘটনার সত্যতা একবার থানায় পৌঁছালে সারা গ্রামেও যে ছড়িয়ে যাবে তা সকলের জানা ছিল। তাই জমিদার বাবুই একটি পরিকল্পনার ছক কষেন। যেদিন আলোর থানায় যাওয়ার কথা ছিল, তার আগের রাতে পরিকল্পনা মাফিক মোড়ল মশাইয়ের মেয়ে রূপা দেখা করেছিল ওর সাথে। আগে থেকেই আলোকে ওদের পাহারাদার খবর দিয়ে গেছিল বাঁশবাগানে রূপার সাথে দেখা করতে আসার জন্যে। এও জানিয়েছিল এই ঘটনায় রূপা সহায়তা করবে আলোকে। কিন্তু বাঁশবাগানে দেখা করতে গিয়ে আলো বুঝতে পারল যে কত বড় ভুল করে ফেলেছে সে একা এসে। এদিকে শিবুডোম শ্মশানে গেছিল মরা পোড়ানোর কাজে। ঘরে কেউ ছিল না, এমনকি রাতের বেলা হওয়ার কারণে কেউ আলোকে বাঁশবাগানে যেতেও দেখতে পায়নি। আলোকে দ্বিধায় দেখে রূপা বিকৃত হেসে সাপ জানিয়েছিল ওকে সহায়তার কথা জানানো শুধুমাত্র টোপ ছিল একটা আলোকে এই বাঁশবাগানে নিয়ে আসার জন্যে। আসন্ন বিপদের কথা বুঝে আলো সেদিন পালাতে চেয়েছিল, কিন্তু তার আগেই জমিদার বাড়ির হিসেব রক্ষক সুমিত গোস্বামী দুহাত দিয়ে চেপে ধরেছিল আলোকে। বিস্ফারিত চোখে আলো সেদিন ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখেছিল জ্যোতির্ময়কেও। তারপর সে গলা চেপে ধরেছিল আলোর। নিজেকে বাঁচানোর জন্য ছটফট করেছিল আলো। এমনকি সুমিতের হাত থেকে নিজের দুহাত ছাড়িয়ে নিজেকে রক্ষা করারও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।
তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিল মেয়েটি। মৃত্যুর মুখে যখন ঢলে পড়ছে, তখন রূপা এসে যার পর নাই উপহাস করে কুৎসিতভাবে বলেছিল আলোকে যে আলোকে সাহায্য করে সে নিজের দাদাকে কাঠগড়ায় তুলবে। কখনোই না। আলো নিচু জাতির, আর ওর স্থান সারা জীবন নিচুতেই থাকবে। ওদের মতো উচ্চ বংশে বা জাতে আসার স্বপ্ন যেন সে না দেখে। অবশ্য স্বপ্ন দেখার জন্য বেঁচেও ছিল না মেয়েটি। তারপর ওর নিথর দেহটাকে বাঁশবাগানের ভেতরের মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তখন আলোর জীর্ণ রক্তাক্ত দু চোখ দেখেছিল ওর অপরাধীদের, প্রতিজ্ঞা করেছিল অস্ফুটে নিজের অপরাধীদের তো ছাড়বেই না। সেই সাথে মনস্থির করেছিল এই গ্রামে এত জাতপাত নিয়ে ভেদাভেদ, আজ এখানকার লোকেদের অহংয়ের জন্যে ওর জীবনটা শেষ করে দেওয়া হলো। এরপর থেকে এ গ্রামের উচ্চ বর্ণের পরিবারের সন্তানেরা যারা ওরই বয়সী তারা বাঁচবে না, কোনো স্বপ্ন দেখতে পারবে না তারাও। যেমন ওকে বা ওদের দেখতে দেওয়া হয়নি, কোনো শুভ কাজ হবে না তাদের জীবনেও। আর সব থেকে বড় কথা, তারা জীবনটা উপভোগ করার জন্য বেঁচেই থাকবে না। মনে মনে এই প্রতিজ্ঞা করেই দু চোখ বুঝেছিল আলো। শিবু ফিরে এসে অনেক খুঁজেছিল মেয়েকে, কিন্তু পায়নি। গ্রামবাসীরা নিজেরাই ধরে নিয়েছিল যে আলো অন্য কারোর সাথে পালিয়েছে। এরপর থেকেই শিবু উন্মাদ হতে থাকলো। বাঁশবাগানে নিজের মেয়েকে দেখত, আর ওখান থেকে মেয়ের নুপুর জোড়া পাওয়ার পর ওখানেই থাকতে লাগলো। সবাই ভাবত সে পাগল কি না দেখে, কিন্তু সত্যি সে তার মেয়েকে দেখত, বা বলা ভালো মেয়ের আত্মাকে। অনেকক্ষণ উঠোনে নীরবতা থাকল। তারপর মৌনতা ভঙ্গ করে পুরোহিত মশাই বললেন, পূর্ণিমার রাতে হত্যাগুলো হতে লক্ষ্য করি আমি, তাই বিশেষ করে ওই দিন রাতে বেরোতে বারণ করত। মাঝরাতে তো একেবারেই না, কিন্তু পূর্ণিমার রাতই কেন? কারণ আলোর হত্যাও পূর্ণিমার রাতেই হয়েছিল। এইবার চায়ের দোকানের মালিক রতন প্রশ্ন করে উঠল, আর সাধু বাবা, সুমিত বাবুর ব্যাপারটা কি? তার মৃত্যু কিভাবে ঘটল? আমি কয়েক মুহূর্ত চুপ থেকে বললাম, বলছি। তার আগে আরেকটি কথা জানিয়ে রাখি, রূপার কিন্তু প্রথম থেকেই রাগ ছিল আলোর উপর। মেয়েটা আসার পর এ গ্রামের স্কুলে ভর্তি হয়েছিল, উচ্চ মাধ্যমিক দিল, মালির কাজ করে সংসার সামলে লেখাপড়াও করত, রীতিমতো ভালো ছাত্রী ছিল। তাই রূপার প্রচ্ছন্ন ঈর্ষা আর রাগ ছিল আলোর ওপর। লেখাপড়ার প্রতিযোগিতায় ও আলোর থেকে আগে থাকতে চেয়েছিল, তাই কিছুটা ঈর্ষা আর ঘৃণার বশেই তার মামাতো দাদাকে সাহায্য করেছিল আলোকে শেষ করার জন্য। ঘটনার কিছু সময় বাদ থেকেই আলোর অতৃপ্ত আত্মা জাগ্রত হয়ে ওঠে। সে তার বাবাকে দেখা দিত, কথা বলতো, জানাতো তার প্রতিশোধের কথা। একে একে রূপা, জ্যোতির্ময়ের পর সুমিত বাবুকেও মারতে গেছিল সে। কিন্তু পরপর দুজনের মৃত্যু আর আলোর আত্মাকে কোনোভাবে সচক্ষে দেখার পর ভয়ে নিজের গুরুদেবের কাছে গিয়ে সাহায্য চেয়েছিলেন তিনি। তখন গুরুদেব একটি রক্ষা কবচ দিয়েছিলেন ওনাকে, তাই আলো এতদিন কিছু করতে পারছিল না। তবে সেদিন রাতে অন্ধকারের মাঝে স্নান করতে গিয়ে রক্ষা কবচটি হাত থেকে খুলে যেতেই আলোর আত্মা সক্রিয় হয়ে ওঠে। প্রতিশোধের তাড়নায় ধেয়ে আসে সুমিত বাবুর বাড়ির দিকে। আর তারপরের ঘটনা তো সবার জানা। আমি লক্ষ্য করেছিলাম কেবল পূর্ণিমার রাতেই নয়, এই আত্মা বেছে বেছে তথাকথিত গ্রামের উচ্চ জাতির পরিবার সমূহের সন্তানদের ওপরেই লক্ষ্য স্থির করত। তারপর তাদের হত্যা করত একে একে, প্রতি পূর্ণিমার রাতেই। জমিদার গিন্নি আর মোড়ল গিন্নি এইবার কান্নায় ভেঙে পড়ল। আলো তাদের মারেনি ঠিকই, তবে স্বামী সন্তানদের জীবন শেষ হওয়ার কারণে মৃতপ্রায় হয়েই বেঁচে থেকেছে তারা। অতঃপর তাদের চোখের জল আর নিজ মুখে স্বীকার করা
অপরাধের কথা শুনে গ্রামবাসীরাও বুঝল যে তারা সেদিন শিবু আর আলোর কথা একটিবারের জন্যেও না শুনে কত বড় ভুল করেছিল। রতন দীর্ঘশ্বাস ফেলে বলল, সাধু বাবা, আলো তো নিজের আসল হত্যাকারীদের থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছে। একে একে গ্রামের অন্যান্য ছেলে মেয়েদেরও মেরেছে যারা জাতে উঁচু। কিন্তু এভাবে সে কত হত্যা করবে? এমনটা তো চলতে পারে না, তাই না? তাজা প্রাণ অকালে ঝরতে থাকবে, ওকে থামানোর কোনো উপায় নেই? উপায় আছে, তবে একটু কঠিন। গ্রামবাসীরা সমস্বরে বলল, আপনি বলুন, আপনি বলুন, আমরা সেই কঠিন কাজ করতে, হ্যাঁ আমরা রাজি আছি, কঠিন কাজ করতে রাজি আছি। আপনি বলুন, বলুন কি করতে হবে? আমাকে মহাযজ্ঞের আয়োজন করতে হবে। তার জন্য যা যা সামগ্রী প্রয়োজন তা জোগাড় করে দেওয়া পুরোহিত মশাইয়ের দায়িত্ব। আর আপনাদের কাজ হলো যেভাবেই হোক না কেন আলোর দেহটা, যা এতদিনে হয়তো কঙ্কালে পরিণত হয়েছে, সেটা ওই বাঁশবাগানের কোথায় পোঁতা তা খুঁজে বের করা। তারপর তা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। শুধু তাই নয়, সঠিক বিধি মেনে তাকে পবিত্র অগ্নির মাঝে সমাধিস্থ করতে হবে। আর যতক্ষণ না কাজটি সমাপ্ত হচ্ছে, আমি আমার মহামন্ত্র শক্তির দ্বারা আটকে রাখব আলোর অতৃপ্ত ক্ষিপ্র আত্মাটিকে। পূর্ণিমার মধ্যরাত হবে। কালী মাতাকে স্মরণ করে শুরু করলাম আমি মহাযজ্ঞ। সময় যেন অতিবাহিত হতে থাকলো হু হু করে। অতৃপ্ত রুষ্ট সেই আত্মাকে শান্ত করে তাকে মুক্তি দিতে আমি তৎপর হয়ে উঠলাম। অপরদিকে রতন, অলোকেশ সহ বাকি গ্রামবাসী বাঁশবাগানে প্রবেশ করেছে আলোর দেহ খুঁজতে। যদিও জমিদার গিন্নি অনুমান করে জানিয়েছিল যে সে দেহ কোথায় পোঁতা হতে পারে, আর আমিও সকলের হাতে আমার মন্ত্রপুত লাল সুতো বেঁধে দিয়েছিলাম, যাতে ওই আত্মা কোনোভাবেই কারোর ক্ষতি করতে না পারে, এমনকি কাজে বাধাও না দিতে পারে। যাই হোক, সকলেই নিজেদের ভুল বুঝতে পেরেছিল। গ্রাম থেকে আলোর ভয়ঙ্কর অভিশাপকে চিরতরে মুছতে আমার কথা মতোই তারা আলোর কঙ্কাল দেহ নিয়ে যাত্রা করে শ্মশানের উদ্দেশ্যে। কিন্তু একের পর এক হত্যা লীলায় মেতে ওঠা আলো তা মোটেও চাইছিল না। সে আরও রক্ত চাইছিল আর মৃত্যু চাইছিল। তাই আমার কাজে প্রবলভাবে বাধা দিতে মরিয়া হয়ে উঠল সে। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। আমি জোরে জোরে মন্ত্র পাঠ করছি। হঠাৎই শুরু হলো প্রবল ঝড়ের দাপট। তবে এত দাপটেও আমার যজ্ঞের আগুন নিভল না, নিভবেও না। অশুভ শক্তির করাল ছায়া কোনোভাবেই গ্রাস করতে পারবে না আমার যজ্ঞের পবিত্র আগুনকে। এক মনে মন্ত্র পাঠ করছি। এমন সময় শুরু হলো শেয়ালের কান্না, সেই সাথে বিকট পৈশাচিক অট্টহাসির আওয়াজ। তবুও থামলাম না আমি। বুঝতে পারলাম সেই অতৃপ্ত অশুভ আত্মা চায় না আমি তাকে মুক্তি দিই। থামাই তাকে রক্তলীলায় মেতে উঠতে। সে আরও হত্যা চায়, চায় অপরিসীম রক্ত। চারিদিকের উত্থাল পাতালের মাঝেই সবুজ কাপড় পরা এক নারী অবয়বকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। তার চোখের স্থির দৃষ্টি রীতিমতো লাল হয়ে জ্বলছে। এক ঢাল জট ধরা চুল উড়ছে অসংলগ্নভাবে। সাদা ফ্যাকাশে হাত পায়ের শিরাগুলো যেন ফুলে উঠেছে। কালো কুচকুচে দু ঠোঁট, আর গলায় রয়েছে গভীর ক্ষতযুক্ত কালো দাগ। সেই ভয়ঙ্কর অবয়ব ধীরে ধীরে বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার কান্নার করুণ স্বর আর আরতি যেন একটু একটু করে আমাকে অবশ করে দিচ্ছিল। কণ্ঠ হয়ে আসছিল অবরুদ্ধ। তা সত্ত্বেও লক্ষ্যভ্রষ্ট না হয়ে
চোখ বন্ধ রেখেই আমি জোরে জোরে এক মনে মন্ত্র পাঠ করতে লাগলাম। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। আচম্বিতে বুঝতে পারলাম আমার গলায় অদ্ভুত চাপ প্রয়োগ হচ্ছে। কোনো অদৃশ্য হাত যেন এত জোরে চেপে ধরেছে আমার কণ্ঠনালী যে মন্ত্রোচ্চারণ অসংলগ্ন হয়ে পড়ছে। অথচ এত কিছু সত্ত্বেও সেই আত্মা থামাতে পারল না আমাকে। আমি মন্ত্র পাঠ শেষ করতে থাকলাম। ওদিকে গ্রামবাসীরা ইতিমধ্যেই কাঠ সাজিয়ে দাহ করেছে আলোর কঙ্কাল দেহটিকে। হঠাৎই লক্ষ্য করলাম আমার মন্ত্রোচ্চারণ যত সমাপ্তির দিকে এগোতে লাগলো সে আত্মার শক্তি ততই দুর্বল হতে থাকলো। বুঝলাম মন্ত্রের প্রভাব পড়েছে আলোর অতৃপ্ত আত্মার ওপর। ধীরে ধীরে সে বিকৃত অবয়ব রূপান্তরিত হতে থাকলো একটি অল্প বয়সী যুবতী নারীতে। আমি প্রথমবার আলোর আসল রূপটা দেখলাম। সত্যি কত নিষ্পাপ বিনম্র একটা মুখ। এমন একটা মেয়ের ওপর অত্যাচার করতে ওদের হাত কাঁপেনি। ছি 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 ছি। আলোর মায়া ভরা মুখটার দিকে চেয়ে আমি বললাম, গ্রামবাসী তাদের ভুলটা বুঝতে পেরেছে আলো। এই অস্পৃশ্যতার ব্যাধি থেকে তারা নিজেদের ঠিক মুক্ত করবে। হয়তো সময় লাগবে, তবে সব ঠিক হয়ে যাবে। তুমি এইবার মুক্তি নাও, ইহলোক ত্যাগ করে নিজের জায়গায় ফেরো। প্রচণ্ড জোরে চিৎকার করে কেঁদে উঠল আলো। কেন কেন ছেড়ে যাবো? এমনিতে এত স্মার্ট দেখায়, অথচ অপরাধ করার সময় সবাই তখন সমান। সবাই তখন কি কারো নিজেদের জাতের কথা মনে থাকে না? আমি নিচু জাতের মেয়ে, তাই যে আমাকে শাসানো খুব সহজ। এ কথা জমিদার বাবুর ছেলের মনে থাকলো, অথচ যখন লালসা ভরা হাত দিয়ে আমাকে ছুঁলো তখন মনে ছিল না এসব জাতপাতের কথা। না, কিছুতেই না। আমি এদেরকে কিছুতেই ছাড়বো না। এদের চোখ উপরে রক্ত শেষ করতে না পারতে আর কত নিজেকে হিংস্র করে রাখবে? এখানে যত থাকবে তুমি আলো, তত নরক যন্ত্রণা ভোগ করবে। তার চেয়ে বরং তুমি মুক্তি নাও। নতুন জীবন নিয়ে নতুন শরীরে এই পৃথিবীর বুকে ফিরে এসো। তোমার মুক্তিতে তোমার বাবাও তবে একটু শান্তি পাবে। কি ভুল বললাম কিছু? আমার কথায় আলো একটু দমল, তারপর উদাস মুখে বলল, আপনি খুব ভালো ঠাকুর মশাই, আপনি খুব ভালো। কি সুন্দর করে, কতটা সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন সবটা। হঠাৎই আলোর শরীরটা ধোঁয়ায় রূপান্তরিত হতে লাগলো। তারপর তা কুণ্ডলি পাকিয়ে মিশে গেল আমার পবিত্র যজ্ঞের আগুনে। চারপাশের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। ঝিঝি পোকার ডাক, যা এতক্ষণ ধরে লক্ষণীয় ছিল না, পুনরায় তা ডাকতে লাগলো। অতঃপর আলোর অতৃপ্ত আত্মার মুক্তি ঘটল। আর কোনো হত্যার শিকার হবে না এ গ্রামবাসী। তবে আলোর আত্মা হয়তো এদের মানসিকতা পরিবর্তনে কিছুটা প্রভাব ফেলতে পারবে। পরের দিন গ্রামবাসীরা একে একে আমাকে কৃতজ্ঞতা জানালো। জাতপাতের ভেদাভেদ ভুলে যাতে সকলে
সমান অধিকার পায়, সেই বিষয়টাও লক্ষ্যে রাখবে, এমনটাই প্রতিশ্রুতি দিল নতুন পদে নিযুক্ত হওয়া গ্রামের বর্তমান মোড়ল। এরপর আমি সবাইকে বিদায় জানিয়ে গ্রাম ছাড়লাম। মনে মনে ভাবলাম, অন্য কোনো গ্রামের শ্মশানে গিয়ে সাধনা করব। এ গ্রামে আর মন বসবে না। ঘরের আলো প্রায় নিভু নিভু হয়ে এসেছিল। গল্পের এতটাই গভীরে চলে গেছিলাম যে লক্ষ্যই হয়নি ঠাকুরমশাই যে গল্প শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই। কিশোরী প্রশ্ন করল, শিবু পাগলের কি হলো ঠাকুরমশাই? তাকে সম্ভবত কোনো আশ্রমে রেখে আসার কথা হয়েছিল। আমরা আর কিছু প্রশ্ন করলাম না। ধীর কণ্ঠে কিশোরীকে আমি জিজ্ঞাসা করলাম, বলছি এবার তবে যাওয়া যাক? চলো চলো। এই বলে কিশোরী উঠে দাঁড়ালো, আমিও উঠলাম। তারপর ঠাকুরমশাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।